প্রিয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন সাজেশন ক্লাসে। আজকে আমি তোমাদের আগামী 9 মে তারিখে অনুষ্ঠিত হবে বাঙালি দর্শন। এই বাঙালি দর্শন আহ প্রাচীন ও মধ্যযুগের ওপর সাজেশন ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। তো দূরে দূর দূর দূরান্ত থেকে যারা এই সাজেশন ক্লাসটি করছো, তোমাদের সবাইকে আরো একবার অনুপ স্যারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো আশা করছি তোমরা সবাই সাজেশন ক্লাসটি মনোযোগ সহকারে করবে। তো আমরা প্রথমেই সাজেশনে চলে যাচ্ছি। সাজেশনের শুরুতেই আমরা সাজেশনে যাচ্ছি। সাজেশনে দেখো, তোমাদের তোমরা 2022 সালের পরীক্ষা, এটা অনুষ্ঠিত হচ্ছে 9 মে 2024, আগামীকাল বৃহস্পতিবার। তো এখানে প্রথমে সাজেশনের ক বিভাগে রয়েছে কোন কবি কোকিল কবি নামে পরিচিত। বিদ্যাপতি শান্তরক্ষিতকে তিব্বতীয়রা কি নামে ডাকে? শান্তজীব নামে। চণ্ডীদাস কে ছিলেন? চণ্ডীদাস মধ্যযুগের ভক্তিবাদী দার্শনিক ছিলেন। চণ্ডীদাস মধ্যযুগের ভক্তিবাদী দার্শনিক ছিলেন। শিলভদ্রকে, তিনি একজন বৌদ্ধ দার্শনিক। জয়দেব কোন ভাষার কবি ছিলেন? সংস্কৃত ভাষার কবি। অতীশ দীপঙ্কর এর জন্মস্থান বাংলাদেশের বিক্রমপুরে। অতীশ দীপঙ্করের প্রচারিত মতবাদের নাম হচ্ছে শূন্যবাদ। শিলভদ্রকে, তিনি কোন বিহারের আচার্য ছিলেন? শিল আহ শিলভদ্র বৌদ্ধ দার্শনিক, ধর্ম প্রচারক ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। শান্তরক্ষিত কে ছিলেন? বৌদ্ধ দার্শনিক, ধর্ম প্রচারক ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেবের পিতৃ প্রদত্ত নাম বিশ্বম্ভর। দেখো, বাঙালি দর্শনের বাঙালি শব্দটির উৎপত্তি হয়েছে বাংলা বা বঙ্গদেশ থেকে। সুফি শব্দের উৎপত্তি হয়েছে অধিকাংশ চিন্তাবিদদের মতে সুফি শব্দটির উৎপত্তি হয়েছে সুফ শব্দ থেকে। সুফ শব্দের অর্থ পশমি পোশাক। পশমি পোশাক সাদাসিধে ও সরল জীবনের প্রতীক, তাই এই পশমি পোশাক যারা পরিধান করতেন তাদেরকে সুফি বলা হতো প্রথম দিকে। তারপরে বাউল শব্দের অর্থ হচ্ছে ভাবের পাগল। বৈদিক দর্শনের উৎস হচ্ছে বেদ ও উপনিষদ। চার্বাক শব্দের অর্থ হচ্ছে মধুর কথা, কারণ চারবাক শব্দটি এসেছে চারু যোগ বাক থেকে। চারু যোগ বাক, চারু শব্দের অর্থ সুন্দর, বাক শব্দের অর্থ মধুর কথা। অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব কি? এটা একটি বৈষ্ণব মতবাদ। এ মতবাদ অনুসারে রাধা কৃষ্ণের ভিন্ন হলেও মূলত এক। বাউল দর্শন কি? বাংলা এক শ্রেণীর অশিক্ষিত অর্ধশিক্ষিত মরমী দর্শনকে বাউল দর্শন বলে। বাউল দর্শনের চার চন্দ্র ভেদ সাধনা কি? শত্রু রজ মল মূত্র সাধনা। বোধিচিত্ত কি? যিনি কঠোর সাধনা বলে নির্বাণ লাভ করেন তাকে বোধিচিত্ত বলে। মরমীবাদ কাকে বলে? পরম সত্তাকে জানার আত্মিক দর্শনকে মরমীবাদ বলে। প্রজ্ঞা পারমিতা, ষট পারমিতা, শেষ পারমিতা হলো প্রজ্ঞা পারমিতা। উপনিষদ কি? শব্দগতভাবে উপ শব্দের অর্থ নিকটে, আর নিষদ শব্দের অর্থ শিষ্য, মানে গুরু। তাহলে শিষ্য গুরুর নিকটে উপবিষ্ট ভাবে বসে যে জ্ঞান লাভ করে তাকে উপনিষদ বলে। ফানা ও বাঁকা কি? ফানা বলতে আত্মবিনাশ, আর বাঁকা বলতে ঐশী সত্তায় স্থায়ী হওয়াকে বোঝায়। বাঙালির দর্শন কি? জগৎ ও জীবন সম্পর্কে বাঙালি চিন্তাবিদদের যৌক্তিক জ্ঞান অনুসন্ধানের প্রচেষ্টাকে বাঙালির দর্শন বলে। চর্যাপদ কি? চর্যাপদ হলো প্রজ্ঞা বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের গানের সংকলন। প্রেম দর্শনের মূল কথা কি? জাতি ধর্ম সবকিছু বাদ দিয়ে মানুষের ভালোবাসার দর্শন, মানব প্রেম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে প্রেম ভালোবাসার শিক্ষা, সেটাই হচ্ছে প্রেম দর্শন। সুফি সুফিবাদের মূল শিক্ষা হচ্ছে আত্ম উপলব্ধি। এখানে বেশ কিছু গ্রন্থসমূহ আছে। গীত গোবিন্দম গ্রন্থের রচয়িতা জয়দেব। শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেন? বরুচণ্ডী দাস। ব্রহ্মসূত্রের রচয়িতা মহর্ষি বাদনারায়ণ। অতীশ দীপঙ্করের দুইটি বইয়ের নাম বোধিপদ প্রদীপ এবং চর্যা সংগ্রহ প্রদীপ। তত্ত্ব সংগ্রহ গ্রন্থের রচয়িতা শান্তরক্ষিত। চারটি বেদের নাম ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। বুদ্ধের চারটি আর্য সত্য হচ্ছে, গৌতম বুদ্ধের চারটি আর্য সত্য হলো জগতে দুঃখ আছে, দুঃখের
কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির পথ বা উপায় আছে। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ও প্রকারভেদ লেখো। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। এটি তিন খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে সুত্ত পিটক, একটা হচ্ছে বিনয় পিটক, আর একটা হচ্ছে অভিধম্ম পিটক। বৌদ্ধ ধর্মের প্রধান দুটি সম্প্রদায় হচ্ছে হীনযান ও মহাযান। বাঙালি দর্শনের দুটি অবৈদিক উপাদান হলো উপাদান শাক্ত ও শৈব মত। সুফি পথের স্তর চারটি: শরিয়ত, মারিফত, তরিকত, হকিকত। এটা গুরুত্বপূর্ণ। এই মানুষে সেই মানুষ আছে বলতে লালন শাহ কি বুঝেছেন? এই মানুষে সেই মানুষ আছে বলতে লালন শাহ বলেছেন মানুষের ভেতরেই যে সৃষ্টিকর্তা তথা ঈশ্বর বসবাস করেন। সকল জগৎ দুঃখময়, সকল কিছু দুঃখময় বলেছেন গৌতম বুদ্ধ। ঋণ করে হলেও ঘি খাও, যতদিন বাঁচো ঘি খেয়ে বাঁচো। ঋণ কৃতং কৃতং পিবেত যাবজ্জীবন সুখং জীবেত। এটা চার্বাক সম্প্রদায়ের আহ, দার্শনিকরা বলেছেন। যুক্তি দ্বারা পরীক্ষা করে যা সঠিক বলে প্রমাণিত হয় তাকেই আমি অনুসরণ করি, এবং যুক্তিতে যা ঠেকে না তাকে আমি পরিত্যাগ করি। এইটাই আমার মত। এটা বলেছেন শান্তরক্ষিত, বিখ্যাত বাঙালি দার্শনিক। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এটা চর্যাপদের বাণী। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই চিরন্তন উক্তিটি চণ্ডীদাসের। সংখ্যা বা সাল: চর্যাপদ কতজন পদকর্তা? 24 জন পদকর্তা নিয়ে রচিত। পদকর্তাদের লেখার মাধ্যমে রচিত হয়। চর্যাপদ নেপালের রাজ গ্রন্থাগার থেকে পাওয়া গিয়েছিল। বাঙালির দর্শনের সূত্রপাত হয় চারবাক যুগ থেকে। বাঙালি দর্শন চর্চার সূত্রপাত করেন অনার্যরা। বাঙালির দর্শনে প্রাচীন ও মধ্যযুগের সময়কাল। প্রাচীনকাল হচ্ছে খ্রিস্টপূর্ব আহ দ্বাদশ শতক পর্যন্ত, ষষ্ঠ শতক থেকে। আর মধ্যযুগে হচ্ছে দ্বাদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত। বাঙালি ভাষার আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদের রচয়িতাদের বলা হয় সিদ্ধাচার্য। চর্যাপদের ভাষা আলোয়াধারী বা ছন্দ ভাষা। বাউল দর্শন কি সমন্বয়বাদী? হ্যাঁ, বাউল দর্শন সমন্বয়বাদী। বাংলাদেশে বসবাসরত বৌদ্ধদের মধ্যে প্রভাবশালী ধারা মহাযান সম্প্রদায় থেকে এসেছে। সুফিবাদের মূলনীতি দুটি: পবিত্রতা ও তওবা। মহাযান কারা? যে বৌদ্ধ সম্প্রদায় নিজেরা মুক্তি কামনা না করে সর্বজীবের মুক্তি কামনা করে তাকে মহাযান বলে। বুদ্ধদের এর একটা উক্তি আছে যে জগতের সকল প্রাণী সুখী হোক। হ্যাঁ, এইটাই কিন্তু মহাযানদের অন্যতম একটা ধর্মীয় বাণী। হীনযান যারা বৌদ্ধ সম্প্রদায় নিজের মুক্তি কামনা করে তাদেরকে হীনযান বলে। বৈষ্ণব ধর্মের প্রধান উৎসব হচ্ছে রাস উৎসব। খ বিভাগে বাঙালি দর্শন বলতে কি বুঝো বা বাঙালি দর্শন কি, এটা গুরুত্বপূর্ণ। এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি। এখানে বাঙালি দর্শন কি, বাঙালি দর্শনে লোকায়ত বা চার্বাক দর্শনের গুরুত্ব, এটা পরীক্ষায় আসবে। চার্বাক দর্শন। তারপরে লালন লালন শাহের দর্শনকে মরমী দর্শন বলা হয় কেন? নির্বাণ বলতে কি বুঝো আর প্রজ্ঞা পারমিতা, এই দুটি থেকে একটা আসবে। যোগাচার বা বিজ্ঞান সংবাদ সম্পর্কে শান্তরক্ষিতের বক্তব্য ব্যাখ্যা করো, এটাও গুরুত্বপূর্ণ। শান্তিদেবের মানবতাবাদী দর্শন। বাঙালির দর্শনে চর্যাপদের গুরুত্ব কেন, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে চর্যাপদের সমাজ দর্শন, এটা পরীক্ষায় আসবে। এই মানুষে সেই মানুষ আছে, এটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইগুলো তোমরা পড়বে। এখানে মোটামুটি যেগুলো দেওয়া আছে সেগুলো সবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা গ বিভাগে দেখো বাঙালি দর্শনের কি, বাঙালি দর্শনের বৈশিষ্ট্য, এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই। তারপরে মরমী দর্শন কি, লালন শাহের মরমী দর্শন। তারপরে প্রাচীন বাংলার জড়বাদী দর্শন সম্পর্কে আলোচনা করো, এটা গুরুত্বপূর্ণ। সুফিবাদের মূল নীতিসমূহ, এটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা দুইবার দেওয়া আছে, 6 এবং 8 নম্বরে। তারপরে বিদ্যাপতি সমাজ চেতনা সম্পর্কে আলোচনা করো, এটা পরীক্ষায় আসবে। জয়দেবের গীত গোবিন্দ কাব্যের দার্শনিক দৃষ্টিভঙ্গি, এটা পরীক্ষায় আসবে। এগুলো পরীক্ষায় একদম আসার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মোট এখানে 6টা প্রশ্ন দিয়েছি। আর বাঙালি দর্শনে শান্তরক্ষিতের অবদান, এই 7টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তারপরেও তোমরা এখানে টোটাল মোট 12টা প্রশ্ন, দুটো 6 নম্বর এবং 8 নম্বরে একই প্রশ্ন, সেজন্য এখান থেকে তোমরা 11টা প্রশ্ন থেকে মোটামুটি এগুলো করবে। আর সুফিবাদের বৈশিষ্ট্য সমূহ আর সুফিবাদের মূলনীতি, এই 5 এবং 8 নম্বর থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই। তো এই ছিল আমাদের আজকের সাজেশনের ক্লাস। আশা করছি এই সাজেশনের ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। তোমাদের আগামীকালকের পরীক্ষার শুভকামনা জানাচ্ছি।
এবং যারা অনার্স তৃতীয় বর্ষে নতুন আছো তাদের উদ্দেশ্যে একটা কথা, যে আমি তোমাদের জুন মাস থেকে প্রতীকী যুক্তিবিদ্যার অনলাইন ব্যাচ শুরু করব। যারা পড়তে চাও তারা আমার এই মোবাইল নাম্বার 01722555566 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কল করবে বা মেসেজ দেবে। মেসেজ দিলে আমি, যারা পড়তে চাও প্রতীকী যুক্তিবিদ্যা, তাদেরকে পড়ানো হবে। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো সাজেশন ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তোমাদের আগামীকালকে পরীক্ষা অনেক অনেক ভালো হোক সেই শুভকামনা জানি। আবারও তোমাদের কে অনুপ স্যারের পক্ষ থেকে আজকের মতো ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।